প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই, ভয়ঙ্কর একটি তথ্য ফাঁস। জাপান সফর শেষেই দেশে এসে পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। না ভাই, এটা আমার কথা না, এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। দর্শক, ছাত্রদল সভাপতি রাকিব ভাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিলেন। তিনি বললেন যে ডিসেম্বর নির্বাচন দিন, ভালোই ভালো নির্বাচন দিন, যদি না দেন তাহলে কিন্তু আমরা আপনার পতনের আন্দোলন করতে বাধ্য হব। দর্শক, রাকিব ভাই কি বলছেন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে জাপান সফর শেষেই আসলে পদত্যাগ করার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু কেন? এই ভিডিওটি দেখে আসার পর আমরা রাকিব ভাইয়ের বক্তব্যটি শুনবো। দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস 4 দিনের জাপান সফরে রয়েছেন। আমরা দেখেছি তিনি জাপান সফরে গিয়েছেন। কালকের আগের রাতে মধ্যরাতে তিনি ফ্লাইটে চেপেছেন এবং জাপানে গতকালকে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে। সেই ঘোষণা কি সেটা নিয়ে নানা রকমের চাঞ্চল্য তৈরি হয়েছে। এরকম কথা যখন দেখছি তখন প্রধান উপদেষ্টা জাপানে বিভিন্ন রকমের বৈঠক করছেন, কিন্তু জাপানের এই সফর আসলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় সফর না, একটা সম্মেলনে মানে যোগদানের জন্যই তিনি গিয়েছেন। জাপান সরকারের আমন্ত্রণে গিয়েছেন এমনটা বলা যাবে না, এবং জাপান সরকারের সঙ্গে তেমন কোনো ব্যবসায়িক ব্যাপার লেনদেন এরকম হওয়ার সম্ভাবনাও খুব কম। যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন জাপানের সঙ্গে $1 বিলিয়ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম সম্ভাবনার কথা প্রতিটা সফরের, বিদেশ সফরের প্রাক্কালেই তিনি বলেছেন, কিন্তু কোনোটাই আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এবারও তেমনটা হবে এরকমটা অনেকে বলছেন, কিন্তু জাপান সফর থেকে ফিরে আসার পরে দেশে নতুন কিছু ঘটবে এই আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফরে গেছেন দেশের একেবারে ক্রান্তি লগ্নে। আমরা সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম। দেশ যখন অস্থির, চতুর্দিকে আন্দোলন সংগ্রাম এগুলো চলছে, সচিবালয় যখন অস্থির, সেরকম একটা মুহূর্তে তিনি জাপান সফর গেলেন। জাপান সফরকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, এরকম সময়ে তিনি কেন গেলেন। জাপান সফর যখন রাজনৈতিকভাবে দেশে উত্তেজনা ছড়াচ্ছে তখন জাপান সফরটা আদতেও প্রয়োজন ছিল কিনা এরকম আলোচনার মাঝে তিনি গিয়েছেন। কিন্তু দেশে ফিরে নতুন কিছু ঘটবে এরকম প্রত্যাশা অনেকে করছেন, কিন্তু সেই নতুন কিছুটা কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনূস কি ঘোষণা করতে চলেছেন সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের জাপান সফর। জাপান সফরে তিনি গতকালকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাতে তিনি আবারও ওই পুরনো কাসুন্দিই ঘেটেছেন। জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশে নির্বাচন করবেন, সেই কথাই আবার পুনর্ব্যক্ত করেছেন। এমনটাই প্রেস ব্রিফিংয়ে, প্রেস উইং থেকে জানানো হয়েছে। অর্থাৎ সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি, বরং সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আরও বেশি শক্তিশালী হয়েছে এমন ধারণা করা হচ্ছে। এবং সরকার যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিচার করছে রাজনৈতিক দলগুলো, সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। সরকারের ভাবনায় কতগুলো রাজনৈতিক দল তার পক্ষে অবস্থান নিচ্ছে, কতগুলো রাজনৈতিক দল বিপক্ষে আলোচনা করছে, সেই সংখ্যাটা বিচার করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিএনপি প্রায় একা হয়ে যাচ্ছে সরকারের কাছে, এরকম প্রসঙ্গও সামনে আসছে। তার মানে হচ্ছে যে সরকার সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে ফেলছে। এই আলোচনাটা পাকাপুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে। বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের, জনগণের কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে? সব মিলিয়ে হয়তো 10%-এর প্রতিনিধিত্ব করে। তো 10%-এর প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর মতামত যদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি করে, তাহলে সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে। আবার আরেকটা প্রসঙ্গও রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা আছে 40টিরও বেশি।
এই 46টি দলের নাম কি বর্তমান সরকার আদৌ জানে? আমার মনে হয় জানে না। কারণ তারা যে কার্যক্রমেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সেখানেই আমরা তাদের মুখে শুধুমাত্র 3টি থেকে 4টি 5টি দলের নাম শুনছি। সেই 3টি দলের নাম যখন শোনা যাচ্ছে তখন এনসিপির নাম আসছে, অথচ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিতই না, ওই 46টা দলের মধ্যেই না। তারা বিএনপিকে চেনে, জামাতকে চেনে, এনসিপিকে চেনে, এর বাইরে কাদেরকে চেনে? আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, যিনি প্রধান উপদেষ্টার সম্পর্কে ভাতিজা হন, ভাইয়ের ছেলে, তার কথাই শুনছিলাম যে তিনি যে 4-5টা দলের নাম বললেন, সেখানে তার 4 নাম্বার দল, 3 নম্বরে 1 নম্বরে বিএনপি, জামাত, এনসিপি এবং 4 নম্বরে তিনি দলের নাম বললেন। একটা ইস্যুতে বললেন যে বিভিন্ন দলই তো কথা বলছে, বিএনপি কথা বলছে, জামাত কথা বলছে, এনসিপি কথা বলছে, এবি পার্টি কথা বলছে। এবি পার্টির নাম তিনি 4 নম্বরে বলেছেন। তার মানে হচ্ছে এবি পার্টি সরকারের বেশ কাছের একটা পার্টি। এবি পার্টি কারা? যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সর্বস্ব দল। এবং অভিযোগ রয়েছে, যখন আওয়ামী লীগের সময়ে জামাত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং জামাতের নিবন্ধন বাতিল করা হলো, তখন জামাতের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নেতাকর্মী এই পার্টিটার জন্ম দিলেন, যারা মনে করলেন যে এই পার্টিটা জামাতের বিকল্প হবে এবং তারা নিবন্ধন নিয়ে জামাতের রোল প্লে করবে যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করে। কিন্তু আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করলো না, তাদের সেই প্রত্যাশাও পূরণ হলো না। এবং এখন বাস্তব অর্থে দেখা যাচ্ছে এবি পার্টি মূলত প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব দল, বাংলাদেশে তাদের কোনো তেমন অস্তিত্বই নেই। তো সেই দলের নাম যখন সরকারের কাছে 4 নম্বর অবস্থানে থাকে, তখন বোঝাই যায় যে সরকার মোটামুটি অন্ধের মতো এক ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এখন পর্যন্ত যে 20-22টা দলের সঙ্গে বৈঠক করেছে, সেই ক্ষেত্রে বিএনপি ভার্সেস 22টা দল এরকম পজিশনে তারা যেতে চাচ্ছে। অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করছে, বাকি কোনো দলই স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি। সুতরাং বিএনপিকে একটা মাত্র দল এবং বাকি 22টাকে 22টা দল এরকম আখ্যা দেওয়ার চেষ্টা করছে। অপূর্ব জাহাঙ্গীরের সেই কথার মাধ্যমেও সেটা স্পষ্ট হয়েছে যে তারা সংখ্যানুপাতিক দৃষ্টিতে দেখছে দলগুলোকে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কত % কে করছে সেই অনুপাতে দেখছে না। তার মানে সরকার এক ধরনের বোকার স্বর্গরাজ্যে বাস করছে। গতকালকে আমরা যখন বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছি, তখন দেখেছি লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণ। বিএনপি বাদ দিয়ে আর কোনো দলের পক্ষে মানে রাজনৈতিক দল যারা রয়েছে, হ্যাঁ, হেফাজতে ইসলাম যেহেতু রাজনৈতিক দল নয়, দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের এক ভাই তিনি বললেন যে জাপান সফর শেষে দেশে আসার পরেই পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যাক দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আগেই বলেছেন যে আমাকে বেশি জ্বালাতন করলে আমি পদত্যাগ করবো, তবে পদত্যাগ করার আগে জনগণকে সব জানিয়ে দেবো যে কারা কি করছে আমার বিরুদ্ধে। যাক দর্শক, কত কথা বলবো না, এইবার চলুন আমরা দেখে আসছি ছাত্রদল সভাপতি রাকিব ভাই, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিলেন যে ভালোই ভালো নির্বাচন দেন, যদি না দেন তাহলে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এবং আপনাকে পতন ঘটিয়ে এরপর আমরা নির্বাচন দেবো। আরে ভাই, কি একটা অবস্থা ভাই! চলুন আমরা সেই বিরুদ্ধে দেখে আসি। আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের 2জন ভাইকে হারিয়েছি, শাহরিয়ার আলম সামনে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বরিষ্ঠ নেতৃত্ব পারভেজকে হত্যা করা হয়েছে। শুধু এগুলো হত্যা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই পৃথিবীর কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই না, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাদ ফেলে যান, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটু স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী খুন এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করবে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসার সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ তরুণ নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে এখনো তারা মিছিল করার বিশ্বাস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগের প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন আমাদেরকে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করলো। আজকে তারা ছাত্র সংগঠন আমাদের ঐক্য নেই, তারা তাই সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে। আজকের এই ঐক্য বিষয়ে তারা দেয় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে ক্রেডিট দিয়ে যারা উপদেষ্টা পদাসীন হয়েছে, সেই একজন উপদেষ্টা ইতিহাস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব ভাই কি বললো। আর যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই ডিসেম্বরে নির্বাচন হবে কি না, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাপানে গিয়ে বলে দিয়েছেন অলরেডি যে ডিসেম্বর একটা দল নির্বাচন চায়, তবে এটা সব দল না, শুধু একটা দল তো আরও আছে দেশে ভাই। সব মিলিয়ে ভাই কী হতে পারে, কী হচ্ছে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের, লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।